এক্সকিউজ মি, ইয়েস। আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? ও সরি। হোয়াট সরি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি, আর আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন। আচ্ছা বললাম তো দেন আমাকে, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। না, আপনাকে এখন শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? আপনি রাস্তা নোংরা করেছেন, অন্যায় করেছেন, আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে। এটাই আপনার শাস্তি। এটা কি মামা বাড়ির আবদার নাকি? আমি নোংরা করেছি, আমি এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, শেষ। এখন আপনাদের সাথে আমি রাস্তা পরিষ্কার করতে যাব কেন? রাস্তার নোংরা তো আমি করি নাই। কেন করবেন মানে? আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা কাজ করছে তারাই এই রাস্তাটা নোংরা করে তারাই পরিষ্কার করছে? না, আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। তার জন্য এখন আপনাকে আমাদের সঙ্গে 10 মিনিট জুড়ে কাজ করতে হবে। আরে আজব, আমি যেটা ফেলেছি সেটা তো আমি বললাম পরিষ্কার করে দিচ্ছি, এখন আপনি আমাকে দিয়ে জোর করে রাস্তা পরিষ্কার করাবেন নাকি? আচ্ছা আপনি একটা কথা বলেন, এখানে যারাই নোংরা ফেলছে আপনি কি প্রত্যেককে ধরে ধরে 10 মিনিট করে শাস্তি দিচ্ছেন রাস্তা পরিষ্কার করার? না, আমরা শুধু 2-1 জনকে ধরে ধরে শাস্তি দিচ্ছি যেন বাকিরা এমনিতেই শুধরে যায়, আর তাই এখন আপনাকেও আমাদের সঙ্গে কাজ করতে হবে। আপু লজ্জার কিছু নেই, আসুন আমাদের সাথে জয়েন করুন, আপনার ভালো লাগবে। শাকিলা, ওনাকে একটা গ্লাভস দাও। এনেন, ধরুন ধরুন, কাজে লেগে পড়ুন। এই কাজ করো, সবাই কাজ করো। হ্যাঁ মুনা বল। দোস্ত তুই তো ভাইরাল হয়ে গেলি, ফেসবুকে স্ক্রল করলেই শুধু তোকে দেখা যায়। ভাইরাল মানে? কি বলিস এসব? তোকে একটা লিংক দিচ্ছি, তুই সেটা দেখ। আচ্ছা দে। ময়না, কি রে মা, তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না। তুমি শুধু আমার মেয়ের ঝাড়ু দেওয়াটাই দেখলে, আরো কত রকমের কত কাজ করেছে কই সেগুলো তো দেখলে না। বাবা তোমরাও দেখেছো? আমরা দেখেছি কি বলছি, সবাই দেখেছি, যেমন তোর মামা চাচুরা সবাই দেখে তো ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে। যারা যারা তোকে চিনেছে তারা প্রত্যেকে ফোন দিয়ে বাহবা করেছে আর তোকে দোয়া দিয়েছে। আমি তো বুঝতেই পারিনি এত সব কিছু হয়ে যাবে, কিভাবে কি হলো। দেখছো, আমার যেই মেয়ে বাসায় কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি, সেই মেয়ে যে এইভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে এটা আমি কল্পনাই করিনি। শোন মা, এখন থেকে ভালো ভালো কাজ করবি আর সবার দোয়া নিবি, বুঝতে পারছিস? তোমাদের দোয়া থাকলে অবশ্যই আমি পারবো, সবার দোয়াও নিব, কাজও করব। আমাদের দোয়া তো সব সময় তোর সাথে আছে। বাবা মার দোয়া করা লাগে না রে, এমনিই হয়ে যায়। আয় খাবি, চল। হ্যাঁ চল। আয় মা।
কেমন আছেন? ভালো। এই হাসিব, চারা গাছটা এখানে নিয়ে আসো না। এই আমি দিচ্ছি। আমিও না আপনাদের সাথে আজ থেকে রেগুলার কাজ করতে চাই। গতকালকে তো আপনাকে দিয়ে কত জোর করে কাজ করাতে হলো, আজকে আবার নিজে থেকে কাজ করতে আসছেন, ঘটনা কি? কোনো ঘটনা নেই, কালকে আপনাদের সবার সাথে কাজ করে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। আমাদের সাথে কাজ করা কিন্তু এতটাও সহজ না। সারাদিন রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এরকম আরো অনেক পরিশ্রম করতে হয়। আপনি পারবেন না? না, পারবো, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। আর তাছাড়া আপনি মনে হচ্ছে নিজে খুব কাজ করেন, সারাদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুমের পর হুকুম করেন। এটাকে হুকুম বলা না, এটাকে বলা হয় নেতৃত্ব। একজন যদি নেতৃত্ব না দেয় তাহলে পুরো দলের কাজ গোছাবে কে? ঠিক আছে, আপনি নেতৃত্বই দেন, আপনার নেতৃত্বে কাজ করতে চাই। এখন বলেন আমার কি করতে হবে? ওই যে দেখেন মেয়েরা কাজ করতেছে না, ওদের পাশে গিয়ে একটা গর্ত করে আপনাকে একটা চারা গাছ লাগাতে হবে। 10 মিনিটের মধ্যে করবেন, যান। এক্ষুনি করে এই যে দেখাচ্ছি। এটা ধরুন। ও থ্যাংক ইউ। এই যে গাছ লাগানো শেষ, এবার বলেন আমি কি আপনার টিমের সদস্য হতে পারবো নাকি আমার আরো কিছু করা লাগবে? বাবা, না ঠিক আছে, আর কিছু করতে হবে না। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে চলেন বাকি গাছগুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, আমি অনেক অ্যাক্টিভ, আসেন। আচ্ছা মা, এই যে গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস, তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে? না দিলে নেই, আমার শখ, চিঠি আমার ভালো লাগে, তাই একটা লেটার বক্স বানিয়ে রাখছি। আজকের কাজ কেমন হলো? ভালো হয়েছে, কাজ করে ভালো লাগছে। তা কাল আবার আছে কাজ? পরশু আসতে। আর এই রোদে পুড়ে পুড়ে গার চামড়াটা যে কালা বানাচ্ছিস, আমি মেয়েটা বিয়ে দিব কি করে? বিয়ে করবো কে বলছে? পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে করব। একটু চিকেন নে। আবার চিঠি লিখলো কে? সঙ্গে আবার ফুলও আছে। আমার জন্য কেউ চিঠি লিখছে, তাও আবার আমার বাসার ঠিকানায়। বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, চিঠিটা আমি পড়ে দেখি।
আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আল্লাহ। প্রিয় ময়ূরাক্ষী ময়না, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও, সঙ্গে নিও বিকুল হৃদয় বসন্তের প্রথম প্রহরের সুর, যেই সুরের মূর্ছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে আমায়। তুমি কেমন আছো? জানি ভালো আছো, তবুও সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি তিনি যেন তোমাকে প্রতি মুহূর্তে সুস্থ রাখেন। কারণ তুমি যদি অসুস্থ হয়ে কখনো বাসা থেকে বের হতে না পারো, তাহলে যে তোমাকে দেখার তৃষ্ণায় আমি পাগল হয়ে যাব ময়ূরাক্ষী। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে তোমার ওই কাজল কালো চোখ দুটো কল্পনা থেকে কখনো সরাতে পারিনি। কাউকে দেখার নেশায় মাতাল হওয়ার দৃষ্টান্ত বোধ হয় আমি প্রথম। জানি না এই নেশার শেষ কোথায়, শুধু জানি তোমাকে দেখতে ভালো লাগে। তোমার হাসি, তোমার ওই ঠোঁটের উষ্ণ বুলি, বাতাসে দুলতে থাকা তোমার দীঘল কালো চুল আমাকে উন্মাদনার সীমান্তে আছড়ে ফেলে খুব। সারাক্ষণ তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে। ইস, যদি নীল শাড়িতে তোমাকে একটাবার দেখতে পেতাম, আর তোমার কানে গোজা থাকতো লাল জবা ফুল, যদি হাত ভর্তি চুড়িগুলো টুংটাং করতো, উফ, আমার সমাধি বোধহয় হতো চোখের নিমিষেই। নিজের যত্নটা আর একটু বাড়িয়ে দিও। তোমাকে দেখে কোনো এক অজানা মানুষের দিনরাত আনন্দে বিমোহিত হয়। গভীর নিশীতে আকাশের দিকে তাকিয়ে কেউ তোমায় ভেবে গুনগুন করে গান গায়। ভুলে যেও না। ইতি দুখুমিয়া। দুখুমিয়া। ময়ূরাক্ষী ময়না, সুন্দর মিলিয়েছে তো নামটা। কিন্তু আমাকে নিয়ে এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? হাই। বাহ ময়না আপু, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো। এটা তো কাজের জায়গা নাকি? এভাবে বলছেন কেন? কাজের জায়গাতে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে আসা যাবে না? তা পারো, কিন্তু তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা বিশ্রী লাগে তুমি জানো? কি? আচ্ছা, আপনি সমালোচনা কেন করছেন? কমপ্লিমেন্ট দিতে না পারবেন না দেন, কিন্তু একটা মেয়ের ইফোর্টকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। আপনি জানেন নর্মাল একটা ড্রেস পরতে 5 মিনিট লাগে, সেখানে আমি 30 মিনিট ধরে শাড়িটা পরেছি। উদ্ধার করে ফেলেছো। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। আপনি সেটা পারবেন না। আপনার থেকে না আমি কমপ্লিমেন্ট চেয়েছি, না আপনার জন্য আমি শাড়িটা পরেছি। তোমার লেকচার শেষ হয়েছে, কাজের দিকে ফিরি আমরা। কি করব বলেন? ছবি আঁকতে পারো? কি করতে হবে সেটা বলেন, সব করব। এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। নাও ধরো, এই দেয়ালে আঁকা শুরু করো। কাজী নজরুল ইসলামের ছবি আঁকি? দুখুমিয়ার মানে? কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখুমিয়া, এটুকু জানো না? আর এটা জানবো না কেন? আমি বুঝতে পারি না আপনি এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। শাকিলা, তোমরা এই পাশে ঠিকঠাক মতো দেখো, আমি আসছি। হ্যাঁ,
কি ব্যাপার, তোমার আঁকা হলো? দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। এইটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা কাজী নজরুল ইসলাম? ছোটবেলা আঁকছি। এই যুগে আবার চিঠি লিখলো কে? প্রিয় ময়ূরাক্ষী ময়না, আজকে তোমাকে ময়ূরাক্ষী না ডেকে বড্ড নীলপরি ডাকতে ইচ্ছে করছে। কারণ নীল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগছিল যেন এক নীল ডানাকাটা পরি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এই আগন্তুকের ইচ্ছে পূরণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি বারবার বহুবার তোমার হতে চাই। সাদা মেঘের ভেলায় অদূর আকাশে ভাসতে ভাসতে কখনো সুযোগ হলে তোমার গায়ে আছড়ে পড়ার বড্ড শখ আমার। কোন এক মেঠো পথে তুমি নীল শাড়ি পরে আমার সঙ্গে থাকবে, আমি সাদা পাঞ্জাবি পরে সঙ্গী হব তোমার। হাতে হাত রেখে হারাবো গ্রামের সেই দূর অজানায়। জীবনের সুর যেখানে মহাসমুদ্রের ঢেউ, ভালোবাসার চাদরটা না হয় তুমি জড়িয়ে রাখার কেউ। আবার যখন রাস্তায় বের হবে শুভ্র সাদা শাড়ি পরে নিও, কালো চুলের খোপায় সাদা গাজরা দিয়ে একটু সাজিয়ে দিও, সুন্দর লাগবে। আজ এতটুকুই, নিজের যত্ন নিও। ইতি, দুঃখু মিয়া। দুঃখু মিয়া, দুঃখু মিয়ার কত আবদার। একবার নীল শাড়ি পরে দেখতে চাই, একবার সাদা শাড়ি পরে দেখতে চাই, যেন আমি ওনার বিয়ে করা বউ। কিরে, তুই এখনো ফ্রেশ হসনি? হাতে ওটা কি? এমনি কাগজ মা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। কে আপনি? মেঘের আড়াল থেকে সূর্যের মতো শুধু কি মারছেন? আচ্ছা, আপনি দেখতে কেমন? আমি তো আপনাকে চিনি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি আজকেও শাড়ি পরে আসছো? তুমি কি সাজগোজ ছাড়া আর কিছুই বোঝো না? সাজগোজ করলে খারাপ কি? আর তাছাড়া সাজগোজ করলে কি খারাপ লাগে নাকি? আমাকে তো সুন্দরই লাগে। নিজেকে সুন্দর লাগলে সাজগোজ করতে ক্ষতি কি? আপনার খারাপ লাগছে? খারাপ লাগার কথা তো আমি কোথাও বলিনি, কিন্তু এতটাও ভালো লাগানো যাবে না, এতে মানুষের নজর পড়বে। নজর পড়লে পড়বে, তাতে আপনার সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা আছে। একটা বাজে ছেলের নজর যদি তোমার দিকে পড়ে তাহলে আমার সদস্য একজন কমে যাবে, সেটা তো আমি চাইবো না। কেন সদস্য কমবে কেন? আর তাছাড়া সবসময় বাজে ছেলেরাই যে নজর দেয় এরকম তো কোনো কথা নেই, ভালো ছেলেরাও তো আছে, বুঝলেন? আমারও তো বুঝে লাভ নেই। তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন গাজরা খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে, তার আগে আমার হাতে দাও। দাও।
দিতে বলেছি, দাও। দিচ্ছি। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। এই 1.5 মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিবে, তাই। পড়াশোনা তো করাই যায়। আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে। সবার সাথে কাজ করব আমি। ঠিক আছে, আমরা কাজ তো করবই, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আরেকটা কথা, আমরা যদি আমাদের মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি, তবেই না মানুষকে সাহায্য করার জন্য আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পাবে, তাই নয় কি? তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না, নেই। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পর আমরা সবাই আবার একত্রিত হচ্ছি, আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আপনি লোকটার সুবিধার না। সুবিধার না মানে? এখানে অসুবিধার কি হলো? দেখেছি, অনেক কিছু দেখেছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না। শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। ওকে কেন দিব আমি? ওকে নাম্বার দিব, তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন। আপনাকে চিনি না আমি। আপু, ফাহিম ভাইকে বিশ্বাস করতে পারেন, উনি খুবই ভালো মানুষ। আমি বিশ্বাস করি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তাহলে আমাদের আবার 1.5 মাস পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে। পায়েল আমার জন্য পায়েল পাঠালো। প্রিয় ময়ূরাক্ষী, তোমার ওই সুন্দর দুটি পায়ে এই পায়েল জোড়া হয়তো বেশ মানাবে। তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব, ভাসব কল্পনার সাগরে। ইতি দুঃখু মিয়া। একটা কাজ করি, আমিও চিঠি লিখে জানতে চাই লোকটা কে। প্রিয় দুঃখ মিয়া। আপনি কে আমি জানি না, কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে। আপনার পরিচয় জানার জন্য আমার মনটা আকুল আগ্রহে অপেক্ষা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন। ইতি ময়ূরাক্ষী ময়না। চিঠিটা তো তাকে দিতে হবে, কিন্তু এই চিঠি আমি কিভাবে দেব? আমি তো তাকে চিনি না, তার ঠিকানাও জানি না, তাহলে কিভাবে দিব? ওয়েট, আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে। তাহলে কাল বাইরে গিয়ে আমি চারদিকে সবার প্রতি নজর রাখবো, আমিও তাকে খুঁজে বের করব। আজকে চিঠি নেই। ও আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না?
আজ তো তাকে আমি ধরেই ফেলব। এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো এটাই তো বুঝতে পারছি না। এই দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন ব্যাস। ঠিকই ধরেছিলাম, আপনি মানুষ হিসেবে বেশি সুবিধার না। যত সব বাজে বাজে কথাবার্তা বলা বন্ধ করো। এরকম সেজেগুজে রাস্তায় বের হও আর তুমি ভাবো রাস্তার সব ছেলে তোমাকে ফলো করার জন্য বের হয়, তাই তো? সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে। অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখে খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। ডিস্টার্ব। এই ডিস্টার্ব মানে? আরে কি ভাব, খেয়ে কোনো কাজ নাই ও নাকি আমি ডিস্টার্ব করতে যাব? আরে আরে, কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুকটাপ পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক, মাঝরাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। আবার মাঝে মাঝে রাত ফুরিয়ে যাবে গল্প করতে করতে। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার চিরচেনা দুঃখ মিয়া। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আপনি তো আমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। সব দোষ আপনার। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? আগে চিঠি লিখতে হবে। মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া। আজ সারাদিন পাহারা দেব, কখন সে আসে আমিও দেখি। আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে?
তুই সারাদিন একা একা বারান্দায় বসে থাকিস কেন? কিছু না, এমনিই বসে আছি। দেখো, ছেলেটা অনেক স্মার্ট এবং সুন্দর না? খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখ মা, ছেলেটাকে দেখলেই তোর পছন্দ হবে। কিরে, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না মা। বললেই হবে আমি তোকে চিনি না? কিছু তো একটা হয়েছে, বল না মা। আসলে মা, আমি একজনকে খুঁজতেছি অনেক দিন ধরে, কিন্তু পাচ্ছি না। কাকে? ছেলেকে। শোন মা, আমার মনে হয় পাড়ার কোনো দুষ্টু ছেলেই কাজ করেছে। না মা, এতটা সাজিয়ে গুছিয়ে কেউ দুষ্টামি করবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মানুষটা আমাকে ভালোবাসে। আমিও তার চিঠির প্রেমে পড়ছি মা। এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। এই একটা ছেলের কারণে কেউ খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে থাকে, বল আমাকে। কিন্তু সে না আর আসে না কেন মা? সে আর দুষ্টামি করতে চায় না, সেই জন্য আসে না। তোর বাবা খেতে ডাকছে, আয়। আগন্তুক দুঃখ মিয়া, আপনি কোথায় হারিয়ে গেলেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি যে পাগল হয়ে যাচ্ছি। কেন এসেছিলেন আমার জীবনে, আর কেনই বা হারিয়ে গেলেন? আপনি কি জানেন, আপনার জন্য আমার রাতে ঘুম হয় না। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝে আপনি চিঠি নিয়ে এলেন। প্রতিদিন কতবার যে চিঠির বক্সটা আমি চেক করি, আপনি কল্পনাও করতে পারবেন না। প্লিজ তাড়াতাড়ি আসেন, আমি যার ধৈর্য ধরে থাকতে পারছি না। প্লিজ আর লুকিয়ে না থেকে চিঠি নিয়ে আসেন। ইতি, আপনার ময়ূরাক্ষী ময়না।
আপনি এখানে কেন এসেছেন? তুমি ময়না তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আরে তুমি আমাকে চিনতে পারোনি? কিরে মা, কে এসেছে? আর হ্যাঁ, আদনান এসেছো। এসো এসো, ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছে ওখানে, এসো। ছেলেটা কে মা? মা, ছেলেটা তোর বাবার বন্ধুর ছেলে আদনান, তোর সাথে বিয়ে ঠিক করেছে। বিয়ে? হ্যাঁ। আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি? আশ্চর্য, তোর বলতে হবে কেন? আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ে ঠিক করতে পারি না? কিন্তু মা। কোনো কিন্তু নাই। আর তাছাড়া আদনান অনেক ভালো একটা ছেলে, পড়াশোনা শেষ করে বিজনেসে ঢুকেছে। এরকম ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। অল্প কিছুদিনের মধ্যেই আদনানের সঙ্গে তোর বিয়ে। বাবা, কোনো কথা নাই, আমি যেটা বলেছি সেটাই হবে। এটাই আমার শেষ কথা। তুমি বোঝাও তোমার মেয়েকে। আমি কি আর আপনার দেখা পাবো না? এতগুলো চিঠি আমি আসিনি বলে নিশ্চয়ই একটা একটা করে জমিয়ে রেখেছে। আপনি কোথায় আমি জানি না, কেন এভাবে হারিয়ে গেলেন সেটাও জানি না। কারো মনের মধ্যে ভালোবাসার ঝড় তুলে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? একবারও ভাবলেন না সে মেয়েটা কিভাবে ছটফট করবে, কতটা আগ্রহ নিয়ে সে আপনার জন্য অপেক্ষা করবে? একটুও ভাবলেন না? তাড়াতাড়ি চিঠি নিয়ে আসেন না প্লিজ। আজ 4 দিন হলো আপনি আসেন না। 4 দিনে 400 বারেরও বেশি আমি চিঠির বক্স চেক করেছি। এবার কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। কতগুলো দিন পার হয়ে গেল, কাউকে না দেখে এতটা ভালোবাসা যে আমি কোনোদিন কল্পনাও করিনি। আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু এই মনের মধ্যে আপনার জন্য কতটা স্থান ছিল সেটা হয়তো কোনোদিন বোঝাতে পারবো না। আগামীকাল আমার বিয়ে, বাবা মার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আপনি থাকলে আজকে আমাকে কাঁদতে কাঁদতে চিঠি লিখতে হতো না। হয়তো কাঁদতাম, কিন্তু সেটা আপনাকে পাবার আনন্দে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমি যার জন্য কাঁদছি তাকে কোনোদিন দেখতেই পেলাম না। আমার এই চিঠি আপনার হাতে পৌঁছাবে কিনা আমি সেটাও জানি না, তবু আপনার জন্য লিখে রেখে গেলাম। এভাবেই যদি আড়াল হবেন তাহলে কেন আলো হয়ে ধরা দিয়েছিলেন বলতে পারেন? আপনি ভালো থাকবেন, আমি ভালো নেই।
আরে ফাহিম ভাই, আপনি? কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কি দুজনে পরিচিত? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না বিয়ের আগে আমি একটা সংগঠনে কাজ করতাম, ওটার নেতৃত্ব দিতেন ফাহিম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি হাসান। আমি ফাহিম হাসান। আমার হাজবেন্ড। কোথায় যাচ্ছেন আপনি? আমি গ্রামে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? আমি শ্বশুর বাড়িতে, রাজশাহী। আচ্ছা, আপনি কি এখনো সেই সংগঠনের সাথে জড়িত আছেন? না, খুব একটা সময় হয়ে উঠছে না এখন আর। কি হলো, কাশতেছো কেন? না, পানি খাও। প্রতিদিনের মতো সেদিনও চিঠি নিয়ে ময়ূরাক্ষের বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা দৃশ্য দেখে থামতে হলো। ক্ষমতাসীন এক নেতার লোক রাস্তার পাশের গাছ কাটছিল। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেলাম। বোঝাতে চেষ্টা করলাম এগুলো অন্যায়, মানুষের ক্ষতি হবে, কিন্তু না, তারা কিছুতেই আমার কথা শুনতে রাজি হলো না। ঘটনার আকস্মিকতায় সেই লোকটা আমার গায়ে হাত তুলল। আমিও অনাকাঙ্ক্ষিতভাবে তাকে ধাক্কা দিয়ে সরাতে গেলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে লোকটা রাস্তায় পড়ে গিয়ে কপাল কেটে গেল। আর এমন অপরাধে অভিযুক্ত হয়ে আমি হলাম জেলখানার আসামি। ক্ষমতাসীনদের প্রভাবে আমার 3 মাসের জেল হলো। জেল থেকে বের হয়ে যখন ময়ূরাক্ষীর কাছে ছুটে গেলাম, তখন দেখলাম আমার ময়ূরাক্ষী আর আমার নেই। ময়না, আমার তো প্ল্যাটফর্ম চলে আসছে, আমি আসি। হ্যাঁ, আবার কোনো একদিন দেখা হবে। আসি ভাই, ভালো থেকো। আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। তুমি, আমরা একসাথে এক সংগঠনে যখন কাজ করেছিলাম না, তখন তো তোমার সাথে কত রকম ফাজলামি করেছি। তুমি এগুলো নিয়ে তোমার মনের মধ্যে কোনো অভিযোগ জমিয়ে রেখো না, কেমন? আর তুমি সবসময় ভালো থেকো। আপনি
ভালো থেকেন দুঃখ মিয়া।